বাংলাদেশে শুরু করলাম, দেন পরবর্তীতে ওরাও শুরু করলো ইন্ডিয়াতে হুইল চেক ব্যবহার করে যারা তাদেরকে নিয়ে কাজ করা। পরবর্তীতে ইন্ডিয়া থেকে টিম নিয়ে আসলাম বাংলাদেশে, তো ওইখানে আমরা 2-1 সিরিজ জিতি, ইন্ডিয়াকে হারাই আমরা বাংলাদেশে। ওইটাই আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল হুইল চেক ক্রিকেট টুর্নামেন্ট ছিল, ওইখানে আমরা 2-1 সিরিজ জিতি বাংলাদেশে। My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. So confirmation of a momentous occasion. Hello everyone, it is interview number 46. আজকে আমরা মহসিন ভাইয়ের সাথে আছি। He is the president and founder of Bangladesh Wheelchair Welfare Association. তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আছে, তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। আর আমার গেস্ট হোস্ট আছে রাফসান। সো আজকে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস অ্যামেজিং ম্যানস জার্নি। তো হ্যাঁ, আপনি এখন মানে আর কি এই অ্যাসোসিয়েশনটা ফাউন্ড করেছেন, একটা টিম বিল্ড করেছেন, ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন, কিন্তু শুরুতে তো এরকম ছিল না। আপনার জার্নিটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহসিন, প্রতিষ্ঠাতা বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম অ্যান্ড ক্যাপ্টেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম। সো আমি কাজ করি হচ্ছে 2010 সাল থেকে বাংলাদেশে বা প্রতিবন্ধী মানুষরা ক্রিকেটটা খেলবে, এটার যাত্রাটা শুরু হয় 2010 সাল থেকে। আচ্ছা, আমি প্রথমে কাজ করি হচ্ছে আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম নিয়ে, যাদের এক হাত নাই, কারো পা নাই, তাদেরকে নিয়ে কাজ করা স্টার্ট করি। তো ওই জার্নিটা আমার জন্য খুব ইজি ছিল না। সো বাংলাদেশের যে আপনার প্রেক্ষাপট বলেন এবং আমাদের বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো আমাদের মতো ডিসেবলদের নিয়ে কাজ করতেছে, তাদের সাথে ইন্ট্রোডিউস করা বা তাদের সাথে যে কথাবার্তা বলা, তো সবারই মানে আমি যখন এই অ্যাপ্রোচটা করলাম যে আমি একটা বাংলাদেশের ডিসেবল ক্রিকেট টিম করতে চাই, তো তারা সবাই বললেন না গুড ইনিশিয়েটিভ, বাট আপনি কাজ করতে পারেন। তো আমার জানার মতে বাংলাদেশের ডিসেবল ক্রিকেট ছিল না, একমাত্র ব্লাইন্ড ক্রিকেটটাই ছিল। সো পরবর্তীতে আমি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করি। তো এই জার্নিটা বলে নিই, আমার একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করার পর হচ্ছে ইন্ডিয়া থেকে ভদ্রলোক, কারণ ওনার নাম হচ্ছে মিস্টার হারুনুর রশিদ, উনি হচ্ছে আপনার ইন্ডিয়াতে ওই ডিসেবলদের নিয়ে কাজ করে। তো ও আমাকে নক করার পর বললো যে দেখো বাংলাদেশে এরকম টিম আছে কিনা। দেন আমি পরবর্তীতে হচ্ছে সবার সাথে যোগাযোগ করে বললাম যে না, বাংলাদেশে ডিসেবল ক্রিকেট টিম নেই, তো একমাত্র ব্লাইন্ড ক্রিকেটে আছে। সো পরবর্তীতে আপনার তাদের সাথে কনভারসেশন, তাদের ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার এই কী বলে আপনার ইমেল অ্যাড্রেস নিয়ে তাদের ইমেল করা। আমার একটা ছোটো মোবাইল ফ্ল্যাক্সিলোটের দোকান ছিল, ওইখান থেকে বসে হচ্ছে এই কমিউনিকেশনগুলো করা। সো সবাই শুধু বলে যে গুড ইনিশিয়েটিভ, বাট কেউ একটা প্রপার ওয়ে দেখা না যে তুমি এভাবে যাও। হ্যাঁ, তো এর মাঝখানে আমি হচ্ছে একটা আর্টিকেল লিখি। আর্টিকেল লেখার উদ্দেশ্য ছিল এরকম, আমি টেকনাফ থেকে তেঁতুলে হুইলচেয়ার করে ভ্রমণ করব। আচ্ছা, ভ্রমণ করার উদ্দেশ্য ছিল এরকম যে আপনার যে আমি ইচ্ছে করলে কিন্তু আমি একটা শপিং মলে যেতে পারতেছি না, আমি আর একটা স্পোর্টস গ্রাউন্ডে যেতে পারতেছি না, আমি আমার বাস ট্রান্সপোর্টে আমি যেতে পারতেছি না, আমার জন্য অ্যাক্সেস, আমার কোথাও কোনো অ্যাক্সেস নেই, আমার হুইলচেয়ার অ্যাক্সেস নেই। তো এইটার জন্য আর্টিকেলটা লেখার পর হচ্ছে বিভিন্ন বেশ কয়েকটা অনলাইন পোর্টালে এই নিউজটা হয় যে হুইলচেয়ার করে টেকনাফ থেকে তেঁতুলে ভ্রমণ করবে। তো এটার জন্য একটা ফান্ডিংয়ের প্রয়োজন। সো এটার জন্য অনেকের সাথে যোগাযোগ করি, তো ওইভাবে কোনো সাড়া পাই না। তো পরবর্তীতে আমি আপনার সিআরপি একটা সংগঠন আছে সাভারে, সিআরপি, তো ভাবলাম যে ওদের সাথে যদি একটু যোগাযোগ করি তো ওরা হয়তো বা কোনো সাপোর্ট দিতে পারে। তো ওদের এখানে গেলাম, কথাবার্তা বললাম, তো ওইখান থেকে কোনো ফল করতে পেলাম না। ওইখানে এক বড় ভাই ছিল মিজানুর রহমান কিরণ, ওই ভাইকে আমি বললাম যে ভাই আমি তো একটা ডিসেবল ক্রিকেট টিম নিয়ে কাজ করতে চাই, তো সিআরপির যে প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেলর, আমি একটু তার সাথে মিট করতে চাই। উনি পরবর্তীতে আমাকে ওনার সাথে একটু মিট করে দেওয়ার পর হচ্ছে ওনাকে আমি বিষয়টা খুলে বলার পরে উনি বললো যে ঠিক আছে, তাহলে তোমার কার সাথে কানেক্টেড, তুমি তাকে নিয়ে আসো বাংলাদেশে। তো আমি ওই হারুন রশিদকে বাংলাদেশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হচ্ছে আমার ওন খরচে হচ্ছে ওকে হচ্ছে আপনার সিআরবির পাশে একটা হোটেলে উঠালাম, ওরা 2 জন আসছিলো। তো আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচের ওদেরকে ইনভাইটেশন দিলাম। তো ওটা শুধু ফ্রেন্ডলি ছিল, জাস্ট আমার যেই স্বপ্নটা ছিল যে আমি আমার মতো প্রতিবন্ধী মানুষগুলা তারা ক্রিকেট খেলবে। যে আমি যেমন আমার এলাকাতে আমার যখন হুইলচেয়ার ছিল না, আমি মাটিতে বসে এই ক্রিকেট খেলতাম, আমার খেলা দেখার জন্য রাস্তার পাশে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। তো সেখান থেকে আর কি যে আসলে এদের জন্য কিছু করার একটা মানে ধারণা, আইডিয়া এখান থেকে আসে। দেন পরবর্তীতে আমি আসার পরে বাংলাদেশে পরবর্তীতে 3টা টি20 ম্যাচ খেলার আমন্ত্রণ দিই। ও পরে 2013 সালে একটা টিম নিয়ে আসে বাংলাদেশে নিয়ে আসার পরে হচ্ছে আপনার
তো আমি ওইখানে মাত্র 16 জন প্লেয়ার একত্রে করতে পেরেছিলাম এবং পরবর্তীতে সিআরপিতে থেকে আরও কিছু প্লেয়ার নিলাম, নেওয়ার পর হচ্ছে ইন্ট্রোডিউস করলাম আমি। সো ওইখানে আমাদের কোনো ডিসেবল পিপল, যে একটা কমিটি করা হচ্ছে ওইখানে কোনো ডিসেবল পিপলকে রাখা হয়নি। আচ্ছা। তারা তো পরবর্তীতে ফার্স্ট ম্যাচটা যখন হয় বিকেএসপিতে, তখন হচ্ছে আমাকে তারা টিম থেকে বাদ করে দেয়, আমাকে টিমে রাখে না। পরবর্তীতে হারুন রশিদে বলতেছে না আমি মাঠে খেলবো না। কেন? যে আমি তোমার দ্বারা বাংলাদেশে আসলাম, তো এখন তোমাকে কেন নিচ্ছে না? বলছে ম্যানেজমেন্টের এটা হয়তো বা কোনো পলিসি আছে, হয়তো এই কারণে নিচ্ছে না। তো আমি ওরা খুব করে কনভিন্স করে ওকে মাঠে নামালাম। তো পরবর্তীতে ওরা 2-1 সিরিজ জিতে চলে গেল। ওটা ছিল আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম। পরবর্তীতে আমাকে বললো যে বাংলাদেশে তুমি এভাবে, ওরা তো একটা হসপিটাল, সো ওরা এটা কন্টিনিউ করতে পারবে না, তুমি চেষ্টা করো, দেখো তোমার ক্রিকেট বোর্ডের সাথে কোনোভাবে লিঙ্ক আপ তুমি করতে পারো কিনা। তাহলে আমি পরবর্তীতে হচ্ছে আমার ফেসবুকের থ্রুতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন আছে একটা সংগঠন, তো জাভেদ আলী শাওন, ওর সাথে আমার কানেক্টেড হয় ফেসবুক। তো ওরে আমি বিস্তারিত বিষয়টা খুলে বললাম যে ভাই এই অবস্থা, আমি তোকে টিমও নিয়ে আসলাম বাংলাদেশে, সো এখন আমি ক্রিকেট বোর্ডের লিঙ্ক আপটা চাচ্ছি, যদি আমাকে লিঙ্ক আপটা করে দিতে। পরবর্তীতে সে আমাকে লিঙ্ক আপটা করে দিল। নাইমুর রহমান দুর্জয় স্যার, যিনি বর্তমানে মানিকগঞ্জের এমপি এবং বোর্ড ডিরেক্টর, তারপর আছে আপনার ববি স্যার, তারপর আকরাম খান স্যার, ওনাদের সাথে লিঙ্ক আপ করতে আমি তাদের সাথে যে কথাবার্তা বলার পর ওনারা বললো যে আসলে তোমাদের ক্রিকেটটা সম্পর্কে আমাদের আসলে কোনো ধারণা নেই, আসলে তোমরা কীভাবে খেলো ক্রিকেটটা। সো বাট তোমাদের অ্যাটলিস্ট তোমাদের ইনিশিয়েটিভ তোমাদের কিছু করে দেখাতে হবে, দেন পরবর্তী হয়তো ক্রিকেট বোর্ড তোমাদেরকে কিছু করতে পারে। সো পরবর্তীতে আমি হচ্ছে আপনার ওইখান থেকে কোনো সাড়া পেলাম না। পরবর্তীতে আমি হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট যারা ছিল তাদের সাথে যোগাযোগ করা শুরু করলাম। আচ্ছা। যে এরা তো কন্টিনিউয়াসলি খেলতেছে, তো এদের সাথে কথাবার্তা বলার পরে এক পর্যায়ে মোটামুটি একটা ফরমেশন চলে আসলো, টিমের নামও সিলেক্ট করে ফেললাম। তো এদের মাঝখান থেকেই এক বড়লোক বললো যে আপনার 70 থেকে 80 হাজার টাকা লাগবে সংগঠন দাঁড় করাতে। তো আমি বললাম যে ভাই আমার পক্ষে সম্ভব না 70 থেকে 80 হাজার টাকা দেওয়া। সো আমার একটা মোবাইল ফ্লেক্সিবিলিটির দোকান আছে, ওইখান থেকে হচ্ছে আমি যেটা আর্ন করি এটা দিয়ে হচ্ছে আমি বাইরে মুভগুলো করি। সো আমার পক্ষে 70 থেকে 80 হাজার টাকা দেওয়া সম্ভব না। তাই আমি পরবর্তীতে হচ্ছে আপনার প্যারা অলিম্পিক, যেটা বাংলাদেশে স্পেশাল অলিম্পিক, তার সাথে ওই ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, ওনার সাথে যোগাযোগ করলাম। তো ওনার সাথে প্রায় 3-4 মাস ওভার ফোনে কথা বললাম। তো এক পর্যায়ে উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে স্যার আমাকে একটু প্লিজ একটু শর্ট টাইম দেন, আমাকে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। তো ওনার সাথে দেখা করলাম, দেখা করার পর হচ্ছে আপনার বিস্তারিত বিষয়টা খুলে বললাম, উনি রাজি হলো। আচ্ছা। তো রাজি হওয়ার পরে উনি পরে বললো যে প্লেয়ার কতজন তুমি অ্যারেঞ্জ করতে পারবা, বা ক্রিকেট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো স্যার আমি সম্পূর্ণটা আমি গাইড করব। তো পরবর্তীতে আমি বললাম যে 60 থেকে 70 জনের মতো প্লেয়ার আমার লিস্টে আছে। তো পরবর্তীতে ওনারা নাম দিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড, এটা কমিটি গঠন করা হলো। কমিটিতে আপনার ডক্টর শেখ আব্দুল সালাম, ওনাকে প্রেসিডেন্ট করা হলো। সেক্রেটারি হলো ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, আমাকে করা হলো জয়েন্ট সেক্রেটারি। তো এখন কোচ দরকার, কোচ কোথায় পাবো? তো আমি হচ্ছে কোচও ম্যানেজ করলাম আমি, ওনার নাম হচ্ছে জসিম, ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আমাদের একটা ক্রিকেট টিম করতে যাচ্ছি, তো এই টাইপ প্লেয়াররা খেলবে। আমি একমাত্র হুইল চেয়ার ইউজার, সো আমার একজন রানার থাকবে, আর যার এক পা নাই, কারো হাত নাই, যে মুভ করতে পারে তার রানার থাকবে। তো উনি বললো যে ভাই আমি তো কিছুই জানি না, ভাই স্যার আমি আপনাকে গাইড করবো। তো বললাম ফার্স্ট অফ অল স্যার আমি কিন্তু আপনাকে কোনো পে করতে পারবো না। তো বললো যে কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাথে কাজ করবো। তো পরবর্তীতে আমি হচ্ছে আপনার ওই 2014 দিকে হচ্ছে 62 জন প্লেয়ার একত্রে করলাম। 62 জন প্লেয়ার একত্রে করার পরে আপনার হচ্ছে একটা ট্রায়াল হলো, ট্রায়াল থেকে 32 জন থেকে 16 জন প্লেয়ার সিলেক্ট হলো। এখন এদেরকে পাসপোর্ট করাতে হবে। এখন তারা বলতেছে যে আপনার এই ইঞ্জিনিয়ার মাকসুদ হচ্ছে আপনার টাকা দিতে হবে। আমি বললাম স্যার আমার যে টাকা ছিল এগুলো তো সব দূরে করে ফেললাম। তো পরবর্তীতে আমি করলাম যে আমার মোবাইল ফ্লেক্সিবিলিটির যে দোকানটা ছিল ওটা বিক্রি করে দিলাম। আচ্ছা। যে বেশ কিছু টাকাও মানুষের কাছে পড়ে গেল, বাট ওইটাও কন্টিনিউ করতে পারতেছি না। তো মোবাইল ফ্লেক্সিবিলিটির টাকা বিক্রি করে দিয়ে ওইখানে প্রায় 30,000 টাকা 25,000 টাকার মতো আমি ওদেরকে দিলাম প্লেয়ারদেরকে পাসপোর্ট করানোর জন্য। তো পাসপোর্ট হলো, তারপর হচ্ছে আমি মাত্র 11 জন প্লেয়ার নিয়ে যাই আগ্রাতে তাজমহল ট্রফি খেলতে। তো
তো এর মাঝকে বলে রাখি যে আপনার জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের যে আপনার চেয়ারম্যান ছিল ডক্টর আবুল বারাকত স্যার, ওনার সাথে দেখা করতে যাই। উনি আমাদেরকে 6 লাখ টাকা ডোনেশন করেন এবং ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে বলল যে কিসের জন্য আসো স্যার, এই আমরা একটা টিম নিয়ে ইন্ডিয়া যাব খেলতে। তো বললো যে তুমি কীভাবে খেলবা? আমি স্যার আমি হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলি। আমি বললাম স্যার আমাদের জগন্নাথ হলে আমাদের একটা ট্রায়াল আছে, স্যার আপনি আসবেন প্লিজ। স্যার আমাকে বললো যে অ্যাটলিস্ট তোমার খেলা দেখার জন্য আমি আসবো, মাঠের খেলা দেখার জন্য, তুমি কীভাবে খেলো। সো আসলো, আসার পর উনি বললো যে ঠিক আছে তোমরা তাজমহল ট্রফি খেলতে যাবা, আমাদের জনতা ব্যাংকের পক্ষ থেকে আমরা তোমাদেরকে একটা সাপোর্ট করবো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো কি পেলাম। তো BCSA বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশন তারা আমাদেরকে এক সেট জার্সি দিল, তো আইডিয়াল 3 আমাদেরকে স্পোর্টস গিয়ার্স দিল ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমের জন্য। সো এটা নিয়ে টুর্নামেন্ট খেলতে গেলাম। প্রথম ম্যাচটা হয় আপনার গোয়ালিয়র, সচিন টেন্ডুলকার যে মাঠে ডাবল সেঞ্চুরি করছিল ওই মাঠে আমরা খেলার সৌভাগ্য হয়। সো ওই ম্যাচটা আমরা মাত্র 16 রানে হেরে যাই। তো ওইখানে আমাদের বেস্ট প্লেয়ার যে ছিল শাহরিয়ার, সে ইনজুরি হয়ে যায়। ইনজুরির কারণে ও মাঠে নামতে পারে না। তো প্রায় 32 ঘন্টার জার্নি ছিল। ওই জার্নি করে দেন আবার সকালবেলা আবার আরও 10 ঘন্টা জার্নি করে ওই মাঠে যেয়ে আমাদের ম্যাচ খেলতে হয়েছে। সো এই কারণে আমরা ম্যাচটা হেরে যাই। পরবর্তীতে 2টা ম্যাচ হয় আগ্রাতে, ওইটাতে আমরা জিতে যাই, 2টা ম্যাচই জিতি এবং 2টা ম্যাচ জিতে বাংলাদেশে আসি। তখন এটা 2014 সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিসিপশন পাই। আমি আসলে জীবনে কল্পনা করতে পারিনি যে এত দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সম্বর্ধনা পাবো। এবং এই ক্রিকেটটা যে আমার যেই থিমটা ছিল যে প্রতিবন্ধী মানুষরা ক্রিকেট খেলবে, সেটার একটা সার্থকতা আমি মনে করি। যে ওই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেক প্লেয়ারকে 1 লাখ করে টাকা দিলেন এবং যে অ্যাসোসিয়েশন করলাম ওই অ্যাসোসিয়েশনকে 1 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী সেদিনকে একদম ইনস্ট্যান্ট ঘোষণা দিলেন এবং বললেন যে তাদের খেলার জন্য আমরা সংসদ ভবনের পশ্চিম পাশে তাদের একটা মাঠের ব্যবস্থা করে দেব। এখনও সাইনবোর্ডটা করা আছে, বাট এটা হয়তোবা আরও সময় লাগবে মাঠটা হয়তোবা কাজ করার জন্য। সো এইভাবে চলতে থাকার পর আপনার ICRC ইন্টারন্যাশনাল এডুকেশন কমিটি, তো ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করলো যে আপনি তো অনেক বিশাল বড় একটা অর্জন করে নিয়ে আসলেন বাংলাদেশে। সো আমরা চাচ্ছি যে আপনার বেল্ডে যেসব প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা ট্যালেন্ট হান্ট করবো BKSPতে। তারা আবার ক্রিকেট বোর্ডের সাথে লিঙ্ক আপ করছে। সো আমাকে ক্রিকেট বোর্ড যেই কথা বলছে তাদেরকে সেম কথাই বলছে। আসলে তাদের সম্পর্কে আমাদের জানা নেই যে আসলে তারা কীভাবে ক্রিকেটটা খেলে, তাদেরকে আমরা কীভাবে কোচিংটা করাবো। তো পরবর্তীতে উনি বলার পরে আমি প্রায় 100 জনের মতো প্লেয়ার ওদেরকে দিলাম যে ট্রায়ালে যাওয়ার জন্য। আমার কানেক্টেড যারা ছিল, আমার লিস্টেড যারা ছিল তাদেরকে দিলাম। তো পরবর্তীতে তারা ট্যালেন্ট হান্ট করলো। তো পরবর্তীতে তারা ক্রিকেট বা ইংল্যান্ড ক্রিকেটের যে আপনার ডিসেবল ক্রিকেটের যে হেড ইয়ান মার্টিন, ওকে বাংলাদেশে নিয়ে আসার পরে 3 দিনের একটা ওয়ার্কশপ। ওইখানে আমি আমার টিম নিয়ে যাই, 16 জন প্লেয়ার সহকারে নিয়ে যাই। ওইখানে ডিভিশনাল কোচ যারা আছে তাদেরকে ট্রেন আপ করা, যে আসলে হুইল চেয়ারে বসে কীভাবে খেলবে বা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটটা কীভাবে খেলবে। তো ওই গাইডলাইন দিল সে। দেওয়ার পর ওইখানে নতুন করে রুলসটা হয় যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমে হুইল চেয়ার ব্যবহার করে অ্যালাউ না। তো আমার সেই যখন আমি শুনি ওই শব্দটা, তখন আমার কি বলবো, আমার এতটা খারাপ লাগতেছিল যা বলার বাহিরে। যে এত কষ্ট করে নিজের সর্বস্বটা দিয়ে এই টিম তৈরি করলাম, টিমের সাফল্য নিয়ে আসলাম। সো এই টিম থেকে আমাকে বের হয়ে যেতে হবে। সো পরবর্তীতে চিন্তা করলাম যে না, এদের সাথে মনে আর কন্টিনিউ করতে পারবো না। তো পরবর্তীতে হুইল চেয়ার ব্যবহার করে তাদেরকে নিয়ে কাজ করব। দেন দেখেন আমি এই সংগঠনের জন্য আমি আমার সর্বস্বটা দিয়ে দিয়েছি। সো এরকম হেল্প তাদের কাছ থেকে আমি পাইনি বলা চলে। সো পরবর্তীতে এটা নিয়ে অনেক অনেকের সাথে যোগাযোগ করা, হুইল চেয়ার ব্যবহার করেছে তাদেরকে একত্রে করা আমার ফেসবুকের থ্রুতে। তো আমরা শুরু করেছি, নুর নাহিয়ান নামে আমার ফ্রেন্ড আছে একজন, ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে, ওরেও শেয়ার করলাম, ও একজন হুইল চেয়ার ইউজার। সো ওকে বললাম যে ভাইয়া এখন তো ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমে তো আমাদের স্থানটা নাই,
সো আমরা এখন হুইল চেয়ার ক্রিকেটটা কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করতেছি, এবং তুমি যদি পাশে থাকো তো বললো যে অবভিয়াসলি আমি অবশ্যই আপনার পাশে আসি। সো আমরা দুজনে মিলে, এবং আমার ফ্রেন্ড আছে মাহবুব রহমান চৌধুরী পলাশ, ও বাংলা লিগে জব করতো। সো ও একটা সময় ও জবটা ছেড়ে দিল, জবটা ছেড়ে দেওয়ার পর যে আমাকে বললাম যে আমাকে এখন একটু সময় দাও আমাকে, যে আসলে ওইটা তো কাজ করলাম, বাট এটা হয়তো বা তাদের সাথে আর লং টার্ম আমি কাজ করতে পারবো না। তো তাদের একটা পর্যায়ে এরকম হলো যে নন ডিজেবল পিপলটা ইনক্লুড করা শুরু করলো। যাদের একটা আঙ্গুল নাই আপনি তারা কী ধরনের প্রতিবন্ধিতা বলবেন, যার একটা হাত বাঁকা আপনি কী ধরনের প্রতিবন্ধিতা বলবেন। আমাদের লতে ছিল আপনার 40% ডিসেবিলিটি ওই টিমটাতে খেলতে পারবে, এবং একজন হুইল চেয়ার ইউজার ম্যান্ডেটরি, সে হচ্ছে সেই টিমটার ক্যাপ্টেন। এবং ক্রিকেটটার বিউটিটা আনার জন্য হচ্ছে আমরা ডিসেবল ক্রিকেটের সিম্বলটাই বুঝি হচ্ছে হুইল চেয়ারটাকে। সো তো এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমার একটু হয়। তো পরবর্তীতে মাত্র 32 জন হুইল চেয়ার ইউজার একত্র করলাম। পরবর্তীতে আপনার হচ্ছে যমুনা টিভির এক বড় ভাই ছিল আহমেদ রাকিব, ওই ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। তো ভাইয়ের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে হচ্ছে ওনার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করলো, ইমাগো স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। তো ওনাদের অফিস হচ্ছে নিকেতনে, ওনাদের অফিসে আমি যাই একদিন দেখা করার জন্য। তো এখানে ছিল কাজী সাব্বির ভাই, তারপর কানন ভাই, তাদের সাথে বিষয়টা শেয়ার করার পরে বললো যে কতজন প্লেয়ার আছে, বললো যে ভাই 32 জন প্লেয়ার আছে, সবাই হুইল চেয়ার ইউজার। সো পরবর্তী বললো যে তাহলে আমরা একটা লিগ করতে পারি। বললো ভাই স্পন্সর ম্যানেজ কীভাবে করবো, আমার তো ওই কানেক্টটা নেই। তো বললো যে ওগুলো সব আমি ম্যানেজ করবো, কাজী সাব্বির ভাই বললো। তো দেন পরবর্তীতে আমরা 2016 সালে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে হচ্ছে মোহাম্মদ হ্যান্ডবল মাসে আমরা 4টা ডিভিশন করে, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, এই 4টা ডিভিশন করে 8 জন করে আমরা প্রাথমিক স্টেজে শুরু করলাম ইনডোরে। তো ওইখানে আপনার খুলনা ডিভিশনটা চ্যাম্পিয়ন, ওইখান থেকে আমি বেস্ট 15 জন প্লেয়ার পেয়ে গেলাম যে হুইল চেয়ারে ক্রিকেট খেলার মতো। তারা কিন্তু আদৌ কখনো ক্রিকেটটা খেলেনি। ওই যে আমি প্র্যাকটিস করতেছি, ওই প্র্যাকটিসের ভিডিওগুলো হচ্ছে আমি তাদেরকে পাঠাতাম। তো ওইটা দেখে তারা তাদের বাসায় নিজের মতো করে তারা ক্রিকেটটা খেলতো। তো তাদের ফার্স্ট টাইম ছিল 2016 সালে আমাদের ওই ন্যাশনাল টুর্নামেন্টটা। ওইখান থেকে আমি মোটামুটি ভালো একটা প্লেয়ার পেয়ে গেলাম, এবং ওই ইমাগুর সাপোর্টে ওইখানে আমাদেরকে পুনাবা ফার্স্ট আমাদেরকে স্পন্সর করে। তো ওনার এই ম্যানেজমেন্টটা টোটাল টুর্নামেন্টটা ওনারাই অ্যারেঞ্জ করে। আমার প্লেয়ারগুলো আছে, কেউ খুলনা থেকে আসছে, চিটাগং থেকে আসছে, ইভেন তার একা চলে আসছে শুধু ক্রিকেটের টান। সো পরবর্তীতে আমি ইন্ডিয়া থেকে একটা টিম নিয়ে আসি বাংলাদেশে, ইন্ডিয়ান হুইল চেয়ার ক্রিকেট টিম। তো আমি যখন বাংলাদেশে শুরু করলাম, দেন পরবর্তীতে ওরাও শুরু করলো ইন্ডিয়াতে হুইল চেয়ার ব্যবহার করে যারা তাদেরকে নিয়ে কাজ করা। পরবর্তীতে ইন্ডিয়া থেকে টিম নিয়ে আসলাম বাংলাদেশে। তো ওইখানে আমরা 2-1 সিরিজ জিতি, ইন্ডিয়াকে হারাই আমরা বাংলাদেশে। ওইটাই আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ছিল, ওইখানে আমরা 2-1 সিরিজ জিতি বাংলাদেশে। তো এর পাশাপাশি ওইখানে আমাদেরকে সাপোর্ট করে হচ্ছে আপনার ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট, এবং ওয়ালটন আমাদের পাশে ছিল, অমৃতাক্ষর একটা অনলাইন ছোট কাগজ। তো ওরা আমাদেরকে একটা সাপোর্ট করে, এবং আমার কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল। আমার ফ্রেন্ড যে মাহবুব রহমান চৌধুরী পলাশ, ওর কিছু সাপোর্ট ছিল। এই সাপোর্ট হচ্ছে আমরা নিয়ে হচ্ছে ওই টুর্নামেন্টটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। তো এভাবে কাজ করার সুবাদে হচ্ছে 2017 সালে হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেলাম। বাংলাদেশে প্রায় 1300 সংগঠন কাজ করে, বিভিন্ন ধরনের আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারা বিভিন্ন টাইপের কাজ করে। ওইখান থেকে আমিও অ্যাপ্লাই করলাম। তো ওই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড টপ 10-এ ছিলাম, এবং স্পোর্টস ক্যাটাগরিতে আমি ওই অ্যাওয়ার্ডটা পাই। ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর হচ্ছে দেখা গেছে যে মিডিয়াতে আমাদের হুইল চেয়ার ক্রিকেটটা সম্পর্কে মানুষ জানতে শুরু করলো। তো আপনার বিভিন্ন পত্রিকাতে নিউজ করা শুরু করলো ওই অ্যাওয়ার্ড পাওয়ার পরে। তো আমরা ওই ইয়াং বাংলার থ্রুতে হচ্ছে 2017 সালে নেপালে আমরা ট্রাইনেশন খেলতে যাই। বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া ছিল ওইখানে। তো ওইখানে আমরা রানার আপ হওয়ার কারণটা ছিল এরকম, আমাদের স্পোর্টস হুইল চেয়ার ছিল না, আমাদের প্রত্যেকেরই ছিল মেডিকেল হুইল চেয়ার, বাট আমরা ওই হুইল চেয়ারটা প্রপারলি ইউজ করতে পারতাম না। দেখা যাচ্ছে ওদের যে স্পোর্টস হুইল চেয়ার ছিল, ওরা দেখা যাচ্ছে 3 রান নিচ্ছে দৌড়ে, বাট আমরা 1 রান নিতে পারছি না। ইন্টারেস্টিং হচ্ছে আপনার যে
আমাদের যখন ইন্ডিয়ার সাথে খেলা তখন আমরা নেপালের টিম থেকে 2টা হুইল চেয়ার নিয়েছিলাম, যে তোমরা 2টা হুইল চেয়ার দাও আমাদের। তো 2টা হুইল চেয়ার আমাদেরকে দিল। ইন্ডিয়া টিম আমাদেরকে 178 রানের টার্গেট দিল। তো আমরা ওই 178 রান, আমাদের মাত্র 2 উইকেট যায়, আমরা ওই হুইল চেয়ার দিয়ে আমি 57 রান করি এবং আমার সাথে ছিল সাজ্জাদ, ও ভালো একটা স্কোর করে আমরা 2 উইকেট হারে আমরা ম্যাচ জিতে যাই। এখন আমরা ফাইনালে সেখানে ফাইনালের দিন হচ্ছে নেপালের সাথে ফাইনাল, সেখানে নেপাল আমাদেরকে আর হুইল চেয়ার দিচ্ছে না। হ্যাঁ, তো ওরা তো টেকনিক বুঝে ফেলছে যে না, এদেরকে তো হুইল চেয়ার দেওয়া যাবে না, দিলে তো আমাদের একটা। তো যাই হোক, তো পরবর্তীতে আমরা রানার আপ হয়ে বাংলাদেশে আসার পর হচ্ছে আপনার তো আমরা ইয়াং বাংলাকে জানাই যে আমাদের স্পোর্টস হুইল চেয়ারের কারণ হচ্ছে আমরা এই রানার আপ হওয়ার কারণ। তো হচ্ছে রিদওয়ান মুজিব ববি ভাই, শেখ রেহানার পুত্র, তো উনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছে ফোর্স করে যে ওদেরকে স্পোর্টস হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করে। তো প্রায় লেন্দি প্রসেস ছিল, সেটা হচ্ছে এই 2019-এর 3রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে। তো সেদিনকে আমাদেরকে হাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট পাপন স্যার আমাদেরকে ওই হ্যান্ড ওভার করে স্পোর্টস হুইল চেয়ারটা। সো আমরা 2017 সালে আমরা আবার 2018 সালে আমরা বাইট্রিয়ালে একটা টুর্নামেন্ট খেলতে যাই ইন্ডিয়াতে। ওইখানে আমরা টোটাল 6টা ম্যাচ খেলি, 6টা থেকে হচ্ছে 5টাতে আমরা জিতি এবং পরপর 2টা ট্রফি নিয়ে আসি বাংলাদেশে। একটা ছিল আপনার উত্তরাখণ্ড কাপ, ওইটাতে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন, এবং দিল্লিতে যেটা ছিল, বোম্বেতে যেটা ছিল, ওইটাতে আমরা 2-1 সিরিজ জিতি। ওইখানে আমাদের সুনীল শেঠি আসছিল আমাদের খেলা দেখার জন্য, এবং 2018 সালে আমরা 2টা ট্রফি একসাথে বাংলাদেশে নিয়ে আসি। এখন পর্যন্ত বাংলাদেশে ইন্টারন্যাশনালিভাবে 5টা টুর্নামেন্টে জয়েন করি, 5টা থেকে 3টাতে চ্যাম্পিয়ন, 2টাতে রানার আপ। আর এর পাশাপাশি বাংলাদেশে ইউএস এম্বাসির একটা স্মল একটা ফান্ড পাই আমরা, এটা হচ্ছে ওই ইমাগুর থ্রোতে আমাদেরকে ম্যানেজ করে দেওয়া হয়েছে। তো ওই থ্রোতে আমরা 4টা ডিভিশনে ট্যালেন্ট হান্ট করি, হুইল চেয়ার ক্রিকেট ট্যালেন্ট হান্ট, রাজশাহীতে, রংপুরে, আপনার চিটাগংয়ে আর ঢাকাতে। তো ওইখান থেকে আমাদের প্রায় রাজশাহীতে আমরা 76 জন হুইল চেয়ার ইউজার পাই, ওইখান থেকে আমরা 20 জন হুইল চেয়ার ইউজার করি। তো এর পাশাপাশি আমরা হচ্ছে ফিমেল হুইল চেয়ার ইউজার তাদেরকেও আমরা কালেক্ট করা শুরু করি। যেমন আমরা রাজশাহীতে প্রায় 20 জন মেয়ে পেয়েছিলাম, ওইখান থেকে আমরা 5 জন মেয়ে সিলেক্ট করছি, বাট তারা খেলতে আগ্রহী। তো এখন পর্যন্ত আমাদের লিস্টেড প্রায় 17 জন মেয়ে আছে হুইল চেয়ার ব্যবহারকারী, তারা ক্রিকেট খেলতে চায়, বাট এখনও তাদেরকে আমরা গ্রাউন্ডে নামাতে পারিনি, আমাদের বেশ কিছু প্রবলেমের কারণে, আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণে। লাস্ট আমরা 2019 সালে হচ্ছে আমরা এশিয়া কাপ খেলতে যাই, ওইখানে আমাদের এই সামিট পাওয়ার আমাদের স্পন্সর করেছিল। সামিট ছিল, ভ্যাকসিনকো ছিল, বাংলাদেশি বিমান, এরা আমাদেরকে সাপোর্টে ছিল। তো ওইখানে আমরা রেজাল্ট আমাদের হয়নি, ভালো হয়নি। তো আমরা এই 2019-এ আমাদের একটা টুর্নামেন্ট ছিল, 4 নেশন হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট, ওইখানে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ইন্ডিয়া, উত্তরাখণ্ড কাপ 2। সো ওইটাতে আমরা জয়েন করতে পারিনি, হচ্ছে আপনার ইন্ডিয়াতে ওই যে আপনার এনআরসি নিয়ে যে প্রবলেমের কারণে, ওটার জন্য। সো এটা হয়তো বা ফেব্রুয়ারিতে আমাদের এই টুর্নামেন্টটা হবে, এটা উত্তরাখণ্ড কাপ 2। আমার এখানে একটা জিনিস খুব চোখে পড়লো, এটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে এরকম বিভিন্ন পাবলিক জায়গায়, কারণ একটা রেস্টুরেন্টে যাওয়া বা কোনো বিল্ডিংয়ে ঢুকা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এরকম 3-4টা উপায়, সহজ উপায় বলতে পারবেন যেখান দিয়ে পাবলিকলি সব জায়গাগুলো আপনাদের জন্য অ্যাক্সেসিবল করা যেতে পারে? আচ্ছা, সেটা বলি। আমি হচ্ছে WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঢাকা হাব নামে একটা অর্গানাইজেশন আছে, তো ওইটাতে আমি আছি। তো ওই অদম্য প্রজেক্টটা আমি দেখতাম, আমি আর শামসিন। তো ওই ঢাকা হাবের থ্রুতে হচ্ছে আমি আমার 3টা জায়গায় হুইল চেয়ার অ্যাক্সেস করছি। সেটা হচ্ছে আমাদের টঙ্গীতে বাটা বাজার বড় শোরুমটা, তো ওইটাতে হুইল চেয়ার অ্যাক্সেস করলাম। বাটার ভিতরে অফিসটাতে হুইল চেয়ার অ্যাক্সেস করলাম। তারপর নর্থ ইন ক্যাফে গুলশান 2-এ, তারপর আপনার বেঙ্গল বই আপনার ধানমন্ডি 27-এ ফুললি অ্যাক্সেস। সো আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি অলরেডি।
সো হচ্ছে ডিসেবিলিটি একটা অ্যাপস তৈরি করব, সেখানে হচ্ছে সব ধরনের ডিসেবিলিটি ইনফরমেশন ওইখানে থাকবে। বা বাংলাদেশে আপনার দেখা যাচ্ছে যে একটা ছেলে আপনার ঢাকার বাইরে থেকে ঢাকা আসবে, সে আদৌ কোথায় উঠবে, তার যে হোটেলটাতে উঠবে সেই হোটেলটা আদৌ কেউ হুইল চেয়ার অ্যাক্সেস কিনা, সেই ইনফরমেশনগুলো থাকবে। কোন রেস্টুরেন্টগুলো আপনার হুইল চেয়ার অ্যাক্সেস আছে, বা কোন শপিং মলটা হুইল চেয়ার অ্যাক্সেস আছে। বাট অ্যাক্সেস তো আমরা বুঝি যে একটা র্যাম দিলেই কিন্তু অ্যাক্সেস হয় না। সো সেখানে আপনার লিফটটা আছে কিনা, সেই লিফটে শুধু আমার কথা চিন্তা করলে হবে না, সেখানে হচ্ছে আপনার ব্লাইন্ড আছে, যে ব্লাইন্ডের কথা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। ওভারঅল সব ধরনের ডিসেবিলিটি যারা আছে তাদের কথা চিন্তা মাথায় রেখে হচ্ছে আমি এই অ্যাপসটা মানে হাত দিয়েছি। আইসক্রিম মিষ্টি থেকে একটা ছোটো একটা ফান্ড পেয়েছি, ওইটা দিয়ে কাজ করতেছি। তো হোপফুলি তো বা মার্চ এপ্রিলে আমরা হয়তো এটা লঞ্চ করতে পারবো। তো এর পাশাপাশি আমার সার্থকতা এইখানে যে আমি মানুষগুলোকে ঘর থেকে বের করতে পেরেছি। যে মানুষগুলো একটা সময় মানে ঘরে বন্দি ছিল, আমি একটা সময় বন্দি ছিলাম। মানুষ আপনার বাসা থেকে, আমার যখন হুইল চেয়ার ছিল না, মা আমাকে কোলে করে নিয়ে যেত, ওই ফেলায় তাকায় থাকতো। আমার ছোটো বোন আমাকে কোলে করে কাঁধে করে হচ্ছে স্কুলে নিয়ে যেত। মানুষের বিভিন্ন বৈষম্যের শিকার কিন্তু হয়েছে একটা সময়। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে দেখেনি। জাস্ট আমি আজকেই বলি, আপনি ফোন দিলাম, ভাবলাম যে আপনি আসছেন। সো আমি একটা লোক ফোন দিলাম, যে কথা বলতেছি। সো আমি তার সামনে যেয়ে দাঁড়ালাম যে ভাই আমি আপনাকে ফোন দিয়েছি। সে মানে আমাকে দেখার পরে তার যে একটা এক্সপ্রেশন মানে চেঞ্জ হয়ে যাওয়া, যে আমার মতো একটা মানুষ তাকে জিজ্ঞেস করতেছে, মানে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগলো। যে সে বলতে না ভাই, সে আমার কাছ থেকে তো দূরে সরে গেল, আমার কাছ থেকে সে দূরে চলে গেল একটু এই তো নিচে। সো এখনও কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে, হবে, বাট আমরা কিন্তু দেখেন ফুটপাথগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না। ফুটপাথগুলোতে কিন্তু দেখেন যে আপনার মোটরসাইকেল ওঠার কারণে কিন্তু 3টা আপনার স্টিলের লোহা গেড়ে দেওয়া হয়েছে, ওইটা কিন্তু আমি ইউজ করতে পারছি। এই ফুটপাথগুলো ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোই আমাদের জন্য অ্যাক্সেস নাই, বা আমাদের বাস ট্রান্সপোর্ট নাই। আমি যেমন এই সংগঠন নিয়ে কাজ করার সুবাদে যে আমি টঙ্গী থেকে সে আমার শাহবাগে আসতে হইতো, আমি এট এ টাইম হচ্ছে 2 দিন বাস থেকে পড়ে গেছি। সো এই অ্যাক্সেসগুলো আমাদের বাংলাদেশে নেই। সো চেষ্টা করতেছি কাজ করার জন্যে। তো যেমন হচ্ছে আপনার সাতক্ষীরা থেকে 2টা ছেলে, তারা ইভেন ঢাকায় একা চলে আসছে। তাদেরকে আমি সেদিনকে বলছিলাম যে ভাইয়া, আমার সার্থকতা এইখানে যে আমি তোমাদেরকে সেই সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসতে পেরেছি, যে তোমরা ক্রিকেটটি কতটা ভালোবাসো সেটা প্রমাণ তোমরা দিলা। এবং সোশ্যালিভাবে যেটা বলেন না কেন, এখন একটা ছেলে আছে, নাম হচ্ছে স্বপন, তার এলাকাতে তার বন্ধুবান্ধবরা নিত না, খেলতে নিত না, সে দাঁড়ায় থাকতো, যেটা আমি ফেস করছি একটা সময়। যেমন বন্ধুবান্ধবের সাথে খেলতেছি, বাট বাইরের লিগগুলো যখন হইতো তখন তারা আমাকে নিত না। সেই চিন্তা ভাবনা থেকে আসে যে আমাদের মতো প্রতিবন্ধী মানুষগুলো আছে, তাদেরকে জন্য কিছু করা, এবং সেই ফলশ্রুতিতে বাংলাদেশে এটা নিয়ে কাজ করা। এবং যার কথা বলতে নিয়েছিলাম যে স্বপন, সে এখন প্রাউডলি ভাবে বলতে পারে তার এলাকার মানুষ তাকে এখন সম্মান করে, সে বাংলাদেশ ন্যাশনাল হুইল চেয়ার ক্রিকেটের একজন প্লেয়ার। তারা সেই পরিচয়টা সে দিতে পারতেছে। আমি এখন আমার এলাকাতে পরিচয় দিতে পারছি। আমার মা বাবা আমাকে নিয়ে আমার প্রাউড ফিল করে, আমার এলাকার বন্ধু বান্ধব আমাকে নিয়ে প্রাউড ফিল করে। আমার এরকম সময় গেছে যে আমি একটা সিঙ্গা রাখি, আমি সারাদিন পার করছি। আমি আমার প্লেয়ারদেরকে নিয়ে প্র্যাকটিসে নিয়ে আসি, তাদেরকে একটা সিঙ্গা রাখা হচ্ছে শুধু। আমার টিমমেট যারা আছে তারাও অনেক শ্রম দিয়েছে আমার এই টিমের পেছনে, তাদেরকে কোনো কনভিন্স দিতে পারেনি। একটা এরকম সময় গেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা পজিশনে আসছি, মানে লোকালিভাবে বলেন আর যেভাবেই বলেন, ইয়াং বাংলার থ্রুতে আমরা মোটামুটি একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সো আমরা চাচ্ছি যে এখন যে প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা যদি একটু এগিয়ে আসে, আমরা চাচ্ছি যে লং টাইম কিছু করার জন্য। যে আজকে আমি আপনাকে বললাম যে ভাই আমার সামনে টুর্নামেন্ট আছে, আপনি একটা ম্যানেজ করে দিলেন, দ্যাটস ইট, কিন্তু শেষ।
কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি লং টার্ম আমাকে একটা সাপোর্ট দেওয়া হোক। আমার যে ডিভিশনাল ক্লাবগুলো আছে এই ক্লাবগুলো যাতে আমি কন্টিনিউয়াসলি তাদেরকে সাপোর্ট দিতে পারি, ওইখান থেকে আমি বেস্ট প্লেয়ারগুলো নিয়ে আসি এবং ইন্টারন্যাশনালিভাবে তাদেরকে তৈরি করে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমি তাদেরকে খেলাতে পারি। এবং এই বছর হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড কাপ হবে, ওইখানে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, টোটাল 7টা দেশ জয়েন করবে। তো আমি এর পাশাপাশি হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়াতে টিম করার জন্য যাচ্ছি। তো ওদের সাথে কথাবার্তা বলে দেখি ওদেরকেও ইনক্লুড করা যায় কিনা। ইন্টারন্যাশনালি আমাদের একটা বডি আছে ICWC, তো ওইখানে আমি সেক্রেটারি হিসেবে আছি। মাহবুবুর চৌধুরী হচ্ছে CEO হিসেবে আছে। তো মাহবুবুর রহমান চৌধুরী পলাশের হচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটার হচ্ছে সেক্রেটারি, আর নূর নাইয়ান হচ্ছে co-founder, ও হচ্ছে আমার টিমের ভাইস ক্যাপ্টেন। তো ওর অনেক কন্ট্রিবিউশন টিমের এবং প্রত্যেকটা প্লেয়ারের অনেক কন্ট্রিবিউশন, বাট আমাদের প্লেয়াররা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের এবং তারা ফাইন্যান্সিয়াল ব্যাপার কেউ কোনো ক্যাপাবল না, মানে তাদের যে ইচ্ছা শক্তিটা এবং তাদের ভালোবাসা এবং ভালো লাগার জায়গা থেকে কিন্তু তাদের আশা, এবং আমরা কিন্তু তাদেরকে কোনো মান্থলি কোনো স্যালারি দিতে পারছি না, তারা নিজের খরচে কিন্তু তারা ঢাকা আসতেছে, তারা প্র্যাকটিস করতেছে আইসা। এই হচ্ছে অবস্থান আর কি বর্তমানে আমার। তো চেষ্টা করতেছি ওই হুইলচেয়ার ক্রিকেটটাকে বাংলাদেশ থেকে এটাকে কীভাবে হচ্ছে আরও মানে ব্রডলিভাবে সারা বাংলাদেশে এটাকে ছড়াই দেওয়া যায়। এবং আমাদের এই 4 নেশন যে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট, ওইখানে হচ্ছে ব্রাক আমাদেরকে স্পন্সর করছে এবার। ওরিয়ান গ্রুপ আমাদেরকে একটা লং টাইম সাপোর্ট দেওয়ার প্ল্যান করছে। তো ওরিয়ান গ্রুপকে ধন্যবাদ জানাই যে আমাদের পাশে আছে ওনারা, এবং ব্রাকও আশা করি কন্টিনিউয়াসলি থাকবে। আর বিগত সময়ে যারা আমাদের পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার ইয়াং বাংলা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হচ্ছে আমাদেরকে ইয়ার টিকিট এবং NOC দেয় বাইরের দেশগুলোতে খেলতে যাওয়ার সময়। এবং আরও ধন্যবাদ জানাই BCBকে যে আমাদেরকে স্পোর্টস হুইলচেয়ারটা প্রদান করার জন্যে। বোর্ড প্রেসিডেন্টকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি হচ্ছে আপনার নাইমুর রহমান দুর্জয় স্যার, উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন। জাহিদ হাসান রাসেল, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী, উনিও সবসময় আমাদের খেয়াল রাখেন যে আদৌ উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন। সো আমরা চাই গভর্নমেন্টের সাপোর্টটা চাই, গভর্নমেন্টের যাতে এগিয়ে আসে আমাদের হুইলচেয়ার ক্রিকেটের পাশে, এবং ক্রিকেট বোর্ড তো আছেই, ক্রিকেট বোর্ডের এঙ্গেজমেন্টে আমাদের আরও বেশি চাই। এবং বা আপনার বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এগিয়ে আসে দেন আমরা আরও ভালো কিছু করতে পারবো। এবং সমাজের একটা ভ্রান্ত ধারণা যে আমাদের মতো প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা আসলে একটা সমাজের বোঝা, আসলে আমরা সমাজের বোঝা না, আসলে আমরা অনেক কিছু করতে পারি, শুধু একটা সাপোর্টের জন্য আমরা কিন্তু এগোতে পারি না। আমরা কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না, এবং আমাদের ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে যে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দেওয়ার, সেটা প্রুফ কিন্তু আমরা অলরেডি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমার টিমের 2 জন প্লেয়ার হচ্ছে আপনার জাপানে হচ্ছে একটা ম্যারাথন হয়, এই ম্যারাথনে তারা পার্টিসিপেট করে আসছে। এটা কিন্তু আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট। এই হচ্ছে অবস্থা। কিছু কোয়েশ্চেন ছিল। Sure. সো কোয়াইট রকম কোয়েশ্চেন। নাম্বার 1 হলো, আপনি যদিও আপনার অনেকটুকু টাইম ক্রিকেটের মধ্যে স্পেন্ড করছেন, আপনার একটা চাঙ্ক অফ টাইম আপনি স্পেন্ড করছেন টু মেক হুইলচেয়ার মোর অ্যাক্সেসিবল, পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে মলস এন্ড এভরিওয়্যার। সো আপনি কি আপনার যে স্পেসিফিক স্পোর্ট ক্রিকেটের বিয়ন্ডিং আপনার ব্রাঞ্চ আউট করার কোনো প্ল্যান আছে? বিকজ এখন হয়তো আপনার হয়তো ডিসেবিলিটি টুয়ার্ডস ইউর লাইফ, আরেকজনের হাতে হতে পারে, আরেকজনের অন্য কোনো অর্গান হতে পারে, সবার ক্যাপাসিটি সেম না। সো অনেকে এমন হতে পারে যে মোর সুইটেবল ফর বাস্কেটবল আর ফুটবল সামহাউ। তো সেটা বলতেছিলাম যে আমি সেপ্টেম্বরে হচ্ছে এমপুটি ফুটবল, যেটা বাংলাদেশে নেই, সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে প্রায় 50 জন এমপুটি ফুটবলার নিয়ে আসছিলাম বাংলাদেশে, আপনার এই ঢাকাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। তাদের একটা লেগ নেই, ওইটা দিয়ে হচ্ছে তাদের এক পায়ে করে হচ্ছে আমরা প্রায় 50 জনকে নিয়ে ওইখান থেকে 17 জন প্লেয়ার আমরা অলরেডি সিলেক্ট করেছি। ফুটবলটা আমরা অ্যাটলিস্ট স্টার্ট করেছি। ওইটার সহায়তা ছিল আপনার মুসলিম সুইট আর হচ্ছে আপনার ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট, তাদের সহায়তা হচ্ছে আমরা ওই ফুটবল টিমটা আমরা অলরেডি স্টার্ট করেছি। তো হুইলচেয়ার বেস যে স্পোর্টসগুলো আছে
কন্টিনিউয়াসলি আস্তে আস্তে মানে চেষ্টা করতেছি আপনার ক্রিকেটে যখন আছি ওই ফুটবলটাও স্টার্ট করলাম, তো বাস্কেটবলটা হয়তো একটু সময় লাগবে, হ্যাঁ। আর আমি নিজে হচ্ছে আপনার ন্যাশনাল প্যারা অলিম্পিক হচ্ছে ন্যাশনাল রানার আপ ব্যাডমিন্টনে, আমি কিন্তু ব্যাডমিন্টনে খেলি, তো ব্যাডমিন্টনের ন্যাশনাল রানার আপ এবিডি ভিলিয়ার্স হ্যাঁ। সো টোকিওতে এবার টোকিওতে প্যারা অলিম্পিক হবে এবার, হোপফুলি যদি ঝামেলা না থাকে, আমাদের যেই নিষেধাজ্ঞাটা আছে সেই নিষেধাজ্ঞা যদি উঠে যায়, হোপফুলি আশা করি যে ওই টোকিওতে ওই ব্যাডমিন্টন প্যারা অলিম্পিকে জয়েন করতে পারবো আশা করি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল সো আপনাদের যেহেতু হুইল চেয়ার নিয়ে আপনারা খেলেন সাধারণত, সো আপনার কি ইউজুয়ালি নর্মাল আপনাদের ক্রিকেট গ্রাউন্ডে আপনাদের জি খেলা যায়? জি নাকি আপনাদের একদম ফ্ল্যাট এরকম খুব একটা স্ট্রং একটা গ্রাউন্ড লাগে? হ্যাঁ, আমি বলি এখানে একটা নর্মাল ক্রিকেট যেরকম হচ্ছে আপনার আমাদের পেড হেলমেট গার্ড থাই সেম একদম নর্মাল ক্রিকেটের মতো মুভমেন্ট আমি হুইল চেয়ারে বসে ব্যাটিং বলিং থ্রু সব আমার হুইল চেয়ারে বসে করতে হবে। আমি যেমন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান এবং দেন উইকেট কিপার। সো আমার কিন্তু হুইল চেয়ারে বসে হচ্ছে আমি ব্যাটিং করতেছি, হুইল চেয়ারে বসে বলিং করতেছি, সব হুইল চেয়ারে বসে করতে হচ্ছে। আমার প্লেয়ার হচ্ছে আপনি হয়তো দেখছেন কিনা জানি না, বাট আমার ইউটিউবে যদি আপনি সার্চ দেন বা গুগলে সার্চ দেন দেখলে পাবেন, কারণ আমরা হুইল চেয়ার থেকে কিন্তু আমাদের প্লেয়াররা জাম দিচ্ছে, হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছে। মানে যখন আমরা বাইরে খেলতে যাই তখন আমাদের মাথায় এটা থাকে না যে আমার হাত কাটবে না পা কাটবে, বাট মাথায় থাকে যে আমরা দেশের পতাকা নিয়ে আসছি এখানে, দেশের পতাকাটার মান সম্মান কীভাবে রাখা যায় সেদিকে আমাদের খেয়াল থাকে। সো ওদিকে আমার কোনো খেয়াল থাকে না যে আমাদের হাত কাটবে না, মাথা ফাটবে না, পা ভাঙবে, ওদিকে আমার কোনো থাকে না। দেন আমাদের ফোকাসই থাকে যে দেশের সম্মান কীভাবে এখানে বজায় রাখা যায় সেটা নিয়ে আমরা এগিয়ে যাই। তো থ্যাংক ইউ মোহসিন ভাই, আপনার সময়ের জন্য আমি এখানে ইন্টারভিউটা শেষ করে দিচ্ছি। জি থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো কথা বলে। জি থ্যাংক ইউ।